ডেঙ্গি আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি 326। সবচেয়ে বেশি বরিশালে। শয্যা সংকটে শেরি বাংলা মেডিকেলের মেঝেতে দেয়া হচ্ছে চিকিৎসা। রংপুরগামী চলন্ত ট্রেনের শৌচাগারে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ। রেলকর্মী আটক। নোয়াখালীতে বিয়ের কথা বলে মাদ্রাসা ছাত্রীকে যৌনপল্লীতে বিক্রি, যুবক গ্রেফতার। আধিপত্য বিস্তার সহ বিভিন্ন ঘটনায় বগুড়ায় 1.5 বছরে 116টি খুন। সহিংসতার শিকার সাংবাদিক, পুলিশও। অধিকাংশই কিশোর গ্যাংয়ের কাণ্ড। তদন্তে পুলিশ। বর্ষার শুরুতেই আগ্রাসী মহানন্দা। বিলীন হচ্ছে একের পর এক বসত ভিটা জমি। আতঙ্কে চাঁপাইনবাবগঞ্জের 3 গ্রামের মানুষ। জরুরি সংস্কারের আশ্বাস। এবং সন্ধানের 9 বছরেও নওগাঁর চুনাপাথর খনি থেকে শুরু হয়নি উত্তোলন। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রফতারের সম্ভাবনা। আবারও জরিপের আশ্বাস জেলা প্রশাসনের। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। দেশে ডেঙ্গি আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 326 জন। সবচেয়ে বেশি আক্রান্ত বরিশাল বিভাগে। শয্যা সংকটে শেরি বাংলা মেডিকেলের মেঝেতে রেখে দেয়া হচ্ছে চিকিৎসা। দেশে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। দেশের বিভিন্ন জেলায় প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বর্তমানে হাসপাতালটিতে শিশুসহ 5 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এদিকে বরিশাল জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। শয্যা সংকটে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ভবনের মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। গত 24 ঘন্টায় বরিশাল বিভাগের রেকর্ড সংখ্যক 157 জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এই বিভাগের 6 জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 450-র বেশি রোগী। বরিশালের 500 বেডের হাসপাতালে রোগীর চাপে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের। ডাক্তার রিপোর্ট করছে, রিপোর্টের মাধ্যমে ডেঙ্গু ধরা গেছে। চিকিৎসা চলে কিন্তু এই মশার টসের এমনি জায়গায় খুব একটা বিচ্ছিরি। আমাদের শেরেবাংলা মেডিকেল কলেজে আসলে আমরা রোগী ফেরত দেই না। যত রোগী আছে তত রোগী চিকিৎসা দিই। তো সেক্ষেত্রে হাসপাতালের বেডে যদি আমাদের জায়গা না হয় সেক্ষেত্রে মেঝেতে থাকে, এবং যারা হাসপাতালের বেডে আছে তাদের তো নামাই দেওয়া যায় না। তো চিকিৎসা এভাবেই চলছে, চিকিৎসা চলবে। এদিকে ডেঙ্গু পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে বরগুনায়। রোগীর চাপে যেন তিল ধারণের ঠাঁই নেই জেনারেল হাসপাতালে। চলতি মৌসুমে এ জেলায় ডেঙ্গুতে আক্রান্ত 2,500 মানুষ। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম বাড়ানো হয়েছে বলে জানায় বরিশাল সিটি কর্পোরেশন। আমাদের নগরবাসীর প্রতি আমাদের সবিনয় অনুরোধ, আপনারা দয়া করে প্রত্যেকে একটু সতর্ক হন এবং ড্রেনটাকে পরিষ্কার রাখতে দিন। ড্রেনে যদি ময়লাটা আটকে না থাকে, পানিটা আটকে না থাকে, তাহলে ডেঙ্গু উৎপাদন এমনিতেই বন্ধ হয়ে যাবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বর্ষা মৌসুমে বরিশাল ও বরগুনায় ডেঙ্গুতে 9 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় 4,000 মানুষ। কনক আজাদ, সময় সংবাদ। ঢাকা থেকে রংপুরগামী চলন্ত ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ট্রেনের পিএ অপারেটর সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এদিকে নোয়াখালীর এক কিশোরকে ঢাকার যৌনপল্লীতে বিক্রি করে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রাজধানী থেকে ট্রেনে করে গ্রামের বাড়ি ফিরছিলেন এক নারী। পথে চলন্ত ট্রেনে শিকার হলেন ধর্ষণের। বুধবার সকালে রাজধানীর কমলাপুর থেকে রংপুর এক্সপ্রেস ট্রেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাত্রা করে। পথে চলন্ত ট্রেনে কেবিনের টয়লেটে ঢুকে ট্রেনটির পিএ অপারেটর সাইফুল ইসলাম এক নারীকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে যাত্রীরা ওই রেলকর্মীকে আটক করে পুলিশে দেয়। পরে তাকে বগুড়ার সান্তাহার জিআরপি থানায় সোপর্দ করা হয়। এদিকে নোয়াখালীর এক কিশোরীকে ঢাকায় যৌনপল্লীতে বিক্রি করে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর বিয়ের কথা বলে গত 7 মে মাদ্রাসা ছাত্রী ওই কিশোরীকে ঢাকায় এনে একটি যৌনপল্লীতে বিক্রি করে অভিজিৎ। পরে সেখান থেকে অন্য এক মেয়ের মাধ্যমে বিষয়টি পরিবারকে জানায় ওই কিশোরী। 15 জুন তাকে ঢাকার জুরাইন থেকে উদ্ধার করা হয়। এদিকে চুয়াডাঙ্গায় আলাদা 2টি ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড ও 1 লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। একের পর এক হত্যাকাণ্ডে আতঙ্কের জনপদ হয়ে উঠছে বগুড়া। পূর্বশত্রুতা, আধিপত্য বিস্তার, ভূমি দখল, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ সহ তুচ্ছ ঘটনায় হচ্ছে খুন। এর বেশিরভাগ ঘটনার সঙ্গে জড়িত কিশোর তরুণরা। সহিংসতার শিকার সাংবাদিক ও পুলিশও। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। কি করব, আমার তার বউ বাচ্চাকে আমি কিভাবে
কি করব? বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা জিতুর সঙ্গে মেয়ের বিয়েতে রাজি না হওয়ায় গত 14 জুন রিকশাচালক শাকিলকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এই জিতুই অন্য একটি মামলায় 14 বছরের সাজাপ্রাপ্ত আসামি। আদালত থেকে জামিন নিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় গড়ে তোলেন জিতু বাহিনী। আওয়ামী লীগের সেই নেতারা পালিয়ে গেলেও নতুন রাজনৈতিক দলের আশ্রয়ে করে যাচ্ছে নানা অপকর্ম। শাকিল হত্যায় 17 জনের বিরুদ্ধে মামলা হলেও এখনো 14 জনই ধরাছোঁয়ার বাইরে। নিহতের পরিবারের অভিযোগ, পলাতক আসামিরা প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা কিন্তু নিরাপত্তায় নাই, কেননা 4 নম্বর আসামি যে আশিক, সে এখনো আমাদেরকে হুমকি ধুমকি দিচ্ছে। কার বিটি আলো বেড়াবেড় তাগরক ধরে নিয়ে আসে দেও টাকা এলো ওই চান্দাবাজি। আমার ছেলেকে মারছে জিতু, তার আমি ফাঁসি চাই। গোয়েন্দা পুলিশ জানায় শুধু জিতু বাহিনী নয়, বগুড়া শহরের চারমাথা, মালগ্রাম, কলোনি, উপশহর, সেউজগাড়ি, চেলকপাড়া ও নামাবালা সহ অন্তত 15টি এলাকায় সক্রিয় রয়েছে কিশোর গ্যাং। শুধু এপ্রিলে কিশোর গ্যাংয়ের হামলায় আহত হয়েছেন 2 জন সাংবাদিক ও 2 পুলিশ কর্মকর্তা। গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করলে আমার মনে হয় এগুলি কিছুটা কমে আসবে এবং পুলিশকে গ্রেপ্তারটা হতে আরো একটু তাদের কার্যক্রমটা বাড়াতে হবে। পুলিশ বলছে হত্যাকাণ্ডের ঘটনায় গুরুত্ব দিয়ে তদন্তের পাশাপাশি দায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে। আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে এই তদন্তটা যেন সঠিকভাবে হয়, একাধিক অফিসারকে আমরা দায়িত্ব দিই। বগুড়ায় 2024 সাল থেকে 2025 সালের জুন মাস পর্যন্ত 1.5 বছরে 116 হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগে 2023 সালে 87টি আর 2022 সালে জেলায় হত্যাকাণ্ড হয় 89টি। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। পঞ্চগড়ে 3টি আলাদা সীমান্ত দিয়ে 18 জনকে পুশিন করেছে বিএসএফ। বিজিবি জানায় ভোরে তেঁতুলিয়া উপজেলার সুকানি এবং সদর উপজেলার টোকাপাড়া ও জয়ধরভাঙা দিয়ে তাদের পুশিন করা হয়। পরে বিজিবির টহল দল তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। আটককৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বাংলার সময় আরও থাকছে। শয্যা, ওষুধ ও অ্যাম্বুলেন্স সেবা পেতে গুনতে হয় টাকা। চট্টগ্রাম মেডিকেলে দালাল ও প্রতারক চক্রের 21 সদস্য আটক। ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। দেশের নৌপথে 6টি নতুন ফেরি সংযুক্ত করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। বিকেলে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট পরিদর্শন করতে এসে উপদেষ্টা জানান, পাটুরিয়া দৌলত দিয়া নৌপথে নতুন বেশ কিছু পন্টুন যুক্ত করা হবে। এছাড়াও শিমুলিতে একটি নতুন নৌবন্দর সহ আরও কয়েকটি সি পট তৈরি করার আশ্বাস দিয়েছেন তিনি। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ও বিআইডব্লিউটি এর কর্মকর্তা সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমি যেখানে যাই সেখানে ফেরির জন্য হাহাকার। আমি আসার পরে কিন্তু 6টা ফেরি সংযুক্ত হয়েছে। নতুন কিছু পন্টন আসবে, আসলে পরে বিআইডব্লিউটিসি আর 2টা অর্গানাইজেশন বিআইডব্লিউটিএ আর বিআইডব্লিউটিসি মিলে নতুন পন্টনগুলো লাগানো হবে। বর্ষার শুরুতেই আগ্রাসী হয়ে উঠেছে মহানন্দা নদী। গত 3 সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার 10টি বসতঘর ও 100 বিঘা ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন আতঙ্কে রয়েছেন 3টি গ্রামের বাসিন্দারা। নদী পাড়ের জনপদ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। জাহাঙ্গীর আলমের তথ্য, ছবিতে রিপোর্ট। আগ্রাসী হয়ে উঠেছে মহানন্দা নদী। একের পর এক ভাঙছে পার, বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি সহ নানা স্থাপনা। হারিয়ে যাচ্ছে জনপদের ইতিহাস। মহানন্দা নদীতে পানি বাড়ায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগরে দেখা দিয়েছে ভাঙন। গত কয়েক সপ্তাহে হরমাঘাট থেকে তরপাঘাট পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকায় নদীগর্ভে বিলীন হয়েছে ফসলি জমি, বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। এমনকি ভাঙন দেখা দিয়েছে হরমাঘাট এলাকার অস্থায়ী বাঁধেও। আমাদের হচ্ছে যে বাড়ি ঘর জমি যা আছে সব নেমে যাচ্ছে ভাই। আমাদের কোনো থাকার স্থায়ী জায়গা নাই এখন ভাই। ফসলের জমি, বাড়ি ঘর সবই নামতে আছে। এই যে বর্ষাকাল এলো, এই যে ভাঙন ধরেছে, এই এখন যদি বান না হয়, এই যাইতে 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 পদ্মা ঠেকে যাবে। মহানন্দার ভাঙন রোধে হরমা থেকে তরপাঘাট পর্যন্ত জরুরি ভিত্তিতে কাজ করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে আমাদের এখানে জরুরি আপৎকালীন যে কাজটা আছে সেটা যাতে আমরা দ্রুত বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। মহানন্দার ভাঙনে গত 3 সপ্তাহে 10টি বসতঘর, 100 বিঘা ফসলি জমি নদী গর্ভে চলে গেছে। ভাঙন আতঙ্কে রয়েছে 3টি গ্রাম। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।
2016 সালে নওগাঁর তাজপুরে দেশের সবচেয়ে বড় চুনা পাথরের খনির সন্ধান মিলে, অথচ গত 9 বছরেও উত্তোলন শুরু হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, তাজপুর থেকে চুনা পাথর উত্তোলন করা হলে দেশের ক্লিংকারের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি সম্ভব। তবে আবারও জরিপ করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। রকিবুল ইসলামের ছবিতে এবার রকের রিপোর্ট। নওগাঁর বদলগাছি উপজেলার তাজপুর এলাকায় 2016 সালে সন্ধান মেলে দেশের সবচেয়ে বড় চুনাপাথরের খনির। এজন্য বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসবি মাটির নিচে 6 মাস গবেষণা করে। গবেষণায় ভূপৃষ্ঠের প্রায় 2214 ফুট নিচে পাওয়া যায় বিপুল পরিমাণ চুনাপাথরের স্তর। এখানে খনিজ সম্পদটা উত্তোলন হোক, এলাকার যুব সমাজের কর্মসংস্থান ঘটুক। জরুরিভাবে এটা পদক্ষেপ নিয়ে এটা প্রকৃত ঘটনাগুলো উদ্ঘাটন করা এবং কোথায় এটা আটকে আছে এটা দেখা দরকার। যত দ্রুত সম্ভব এটাকে উত্তোলন করে দেশের অর্থনীতিতে একটা সংযোগ তৈরি করা হোক। সংশ্লিষ্টরা বলছেন, চুনা পাথর মূলত সিমেন্ট তৈরির প্রধান উপকরণ, ক্লিংকার তৈরির কাঁচামাল। তাজপুরের এই মজুদ কাজে লাগাতে পারলে ক্লিংকারের আমদানি নির্ভরতা কমবে, এমনকি রপ্তানিও সম্ভব। বৃহৎ আকারের কোনো সিমেন্ট কারখানা স্থাপন করে সেখানে কাঁচামাল হিসাবে এই চুনাপাথর ব্যবহার করা হোক এবং নওগাঁর মানুষ শিল্পের ছোঁয়া পাক। জিএসবি জানায়, চুনা পাথরের নিচেই কয়লারও একটি বড় স্তর থাকার সম্ভাবনা রয়েছে। তবে নতুন করে আবারও জরিপ করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আমরা আগে জানতে চাই যে এখানে সত্যিকার অর্থে কোনো কিছু আছে কিনা। যদি থাকে তখন আমরা সংশ্লিষ্ট সরকারের যে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করে আমরা ভবিষ্যতে এটা কিভাবে এক্সক্যাভেট করা যায় কিংবা এখান থেকে কিভাবে এটি আহরণ করার সুযোগ থাকলে সেটা কিভাবে ভায়াবল না ভিজিবল সেটা আমরা অনুসন্ধানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ। দেশে 32টি সিমেন্ট কারখানায় বছরে প্রায় 20 মিলিয়ন মেট্রিক টন ক্লিংকারের চাহিদা রয়েছে, যার 90% আমদানি নির্ভর। জিএসবির তথ্যমতে প্রায় 50 বর্গ কিলোমিটার জুড়ে 100 বিলিয়ন টন চুনা পাথরের মজুদ রয়েছে এখানে। নওগাঁর তাজপুর থেকে এমআর রকি, সময় সংবাদ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে 21 জন দালাল ও প্রতারক চক্রের সদস্যদের আটক করেছে র্যাব 7। আটক দালালরা হাসপাতালে আসা প্রত্যন্ত অঞ্চলের রোগী ও তাদের স্বজনদেরকে টার্গেট করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সরকারি হাসপাতাল থেকে বিভিন্ন বেসরকারি ল্যাবে পরীক্ষা ও হাসপাতালে ভর্তি করতে রোগীদের প্রলুব্ধ করে। সেই সঙ্গে শক্তিশালী সিন্ডিকেট করে রাখে হাসপাতালের শয্যা, ওষুধ ও অ্যাম্বুলেন্সে। সপ্তাহখানেক ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে র্যাবের গোয়েন্দা দলের সদস্যরা রোগী সেজে দালালদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এই দালালরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে সরকারি হাসপাতাল থেকে বিভিন্ন বেসরকারি ল্যাবে পরীক্ষা ও হাসপাতালে ভর্তি করতে রোগীদের প্রলুব্ধ করেন। সেই সঙ্গে হাসপাতালের শয্যা, ওষুধ ও অ্যাম্বুলেন্স নিয়ে শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলে তারা। অবশেষে বুধবার এই চক্রের 21 সদস্যকে হাতে নাতে আটক করে র্যাব। এখন পর্যন্ত 21 জন দালালকে আমরা শনাক্ত করতে পেরেছি এবং তাদের বিরুদ্ধে আদালতের কার্যক্রম চলমান রয়েছে। রোগী ও স্বজনদের সুনির্দিষ্ট অভিযোগে চালানো এই অভিযানে আটক দালালদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে এই চক্রে হাসপাতালের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান হাসপাতাল পরিচালক। নামদার অভিযোগ আসতে হবে, লিখিত একটা অভিযোগ আসতে হবে, তখন এটাকে আমরা তদন্তের আওতায় নিয়ে এসে তার বিরুদ্ধে পানিশমেন্টকে আমি বহিষ্কার করে দিয়েছি। 21 জনকে এখানে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। তাদের বিভিন্ন মেয়াদে তাদের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বিভিন্ন পরিমাণে জরিমানা করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে 5 থেকে 6 হাজার রোগী চিকিৎসা নেন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে ওয়ার্ডে রোগী নিতে এবং অ্যাম্বুলেন্স সেবায় সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়ার প্রমাণ পেয়েছে দুদক। দুপুরে হাসপাতালে অভিযান চালিয়ে বাড়তি টাকা নেয়া ও রোগীদের ভোগান্তিতে ফেলার প্রমাণ পায় দুদক। হাসপাতালে দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করা আউটসোর্সিং কর্মীরা জরুরি বিভাগ থেকে ট্রলিতে করে রোগী বিভিন্ন ওয়ার্ডে নিয়ে যান। এ সময় তারা রোগীর স্বজনদের কাছ থেকে 200 থেকে 500 টাকা পর্যন্ত আদায় করে। অন্যদিকে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকরা সিন্ডিকেটের মাধ্যমে রোগী ও মৃতদের স্বজনদের কাছ থেকে সিন্ডিকেট করে বাড়তি টাকা আদায় করে। এনফোর্সমেন্ট অভিযানকালে আমরা এখানে ট্রলি দৈনিক মজুরি হিসাবে কর্মরত কর্মচারীদের মাঝে তারা ট্রলি বহন করে এবং তাদের দৌরাত্ম্য লক্ষ্য করেছি এবং বেসরকারি অ্যাম্বুলেন্স সেবার ক্ষেত্রেও আমরা তাদের দৌরাত্ম্য লক্ষ্য করেছি।
দিনাজপুরে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। দুপুরে শহরের বাহাদুর বাজারের পাইকারি চালের বাজারে যৌথভাবে অভিযান চালায় জেলা খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় চালের অতিরিক্ত দাম ও প্যাকেজিংয়ে অন্য নামকরণ অভিযোগে রাকিব ট্রেডার্সকে ১৫০০ টাকা এবং রিপি দৌলা মৌ ট্রেডার্সকে ৪০০০ টাকা জরিমানা করা হয়। চালের দাম নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। জয়পুরহাট আদালতে মামলার জট, দীর্ঘ সূত্রিতায় চরম ভোগান্তির শিকার বিচার প্রার্থীরা। আইনজীবীরা বলছেন তদন্ত প্রতিবেদনের ধীরগতি, এজলাস ও বিচারক সংকট সহ নানা কারণেই জট খুলছে না। বিস্তারিত শাহিদুল ইসলাম সবুজের প্রতিবেদনে। জয়পুরহাট সদর উপজেলার দিওর গ্রামের বাসিন্দা আলম হোসেন ১৯৬২ সালে বগুড়ার আদালতে তার দাদি একটি মামলা করেন। তিনি মারা গেলে জয়পুরহাট আদালতে মামলাটি পরিচালনা করেন তার বাবা। বাবা মারা যাওয়ার পর ২০০২ সাল থেকে সেই মামলা চালাচ্ছেন আলম হোসেন। এতদিনেও মামলার কুল কিনারা না পেয়ে এখন ক্লান্ত সে। আলম হোসেনের মতোই জমি সংক্রান্ত একটি মামলায় ২০০৮ সাল থেকে আদালতের বারান্দায় ঘুরছেন জাফর হোসেন নামে আরেক ব্যক্তি। ঘুরতে ঘুরতে আমার অর্থনৈতিক শারীরিক আমার সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আমি আর কতদিন ঘুরবো এই মামলার পাশে? একটার পরে একটা তারিখ পরে যাই আসি এতদিন দিকে মামলা চালাই আমি, কিন্তু মামলার কোনো দিকে রায় হয় না। আমি চাই এই মামলাটা দীর্ঘায়িত না হয়ে মামলাটা যেদিকেই হোক একটা নিষ্পত্তি আমি চাই। সীমান্তবর্তী জেলা হওয়ায় জয়পুরহাটে মাদক চোরাচালান, খুন গুম হত্যা সহ জমি সংক্রান্ত বিরোধে মামলার সংখ্যা বেশি। ভুক্তভোগীদের অভিযোগ, বছরের পর বছর আদালতে ঘুরেও মামলার নিষ্পত্তি না হওয়ায় অর্থনৈতিক ও মানসিকভাবে হয়রানির শিকার হচ্ছেন তারা। ২০০৫ সাল থেকে আমরা মনে করেন যে এই ৩ ভাই আমরা জমির ব্যাপারে ঘুরতেছি, কেস করেছি, কোনো রকমের কিছু আমরা এখনো হচ্ছে মনে করেন যে পাইনি বা হচ্ছে না। মৌরে এবং উকিল না জানিয়ে হুট করে তারিখ ফেলায়, এই তারিখে আমার মামলাটা খারিজ করায় বিদায় আমি আজকে আবার কোর্টে আপিল করার জন্য আমার আসছি। ১৯৯১ সালে আমার মালিক মানে জমিদার আমার জমি আমার কাছে বিক্রি করেছে। সেই জমি আমি ভোগ দখল করে আজ পর্যন্ত খাইতেছি, আর অর্ধেক জমি এখনও খাইতে পারিনি। এই পেঁয়াজ পলট করে ৪-৫ বছর পর আবার সেই মামলা হাইকোর্ট নিয়ে গেছে। আইনজীবী ও সরকারি কৌশলীরা বলছেন নিয়মিত সাক্ষীদের হাজিরা না দেওয়া, এজলাস ও বিচারক সংকট সহ নানা কারণে এড়ানো যাচ্ছে না মামলার জট। সমন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও সাক্ষীর বিষয়ে আসে, যখন সাক্ষী সামান্য কিছু লিখলে বা অনেক সাক্ষী প্রত্যেক দিন প্রত্যহ তারিখের দিন আসে না, যখন এই কারণেই কিন্তু মামলাগুলো বিলম্বিত হয়। আদালতের স্বল্পতা আছে, বিচারকদের অভাব আছে, আর বিশেষ করে যে সাক্ষীগুলো, বিশেষ করে সরকারি সাক্ষীগুলো ট্রান্সফার হওয়ার কারণে বিভিন্ন জায়গায় যখন ট্রান্সফার হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে সাক্ষীগুলো পাওয়া যায় না। আদালতের সময় মতো সাক্ষী উপস্থাপিত হয় না, যার কারণে মামলার দীর্ঘদিনের জটগুলো লেগে থাকে। আদালতের তথ্য মতে জেলায় চলতি বছরের মে মাস পর্যন্ত ৪০,১২৮টি মামলা চলমান রয়েছে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। বাংলার সময় আরও থাকছে। রক্ষণাবেক্ষণের অভাবে রাজশাহীতে প্রতি মৌসুমে নষ্ট হয় ২০০ কোটি টাকার আম। নেই সংরক্ষণাগার, লোকসান কমাতে প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট স্থাপনের পর। নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে মারা গেলেন মোটরসাইকেলের ২ আরোহী। সকালে সদর উপজেলার বড়গাছা এলাকার সন্তোষ রায় ও তার চাচাতো ভাই ভবেশ রায় মোটরসাইকেলে করে কাজে যাচ্ছিলেন। পথে তেঁতুলতলা রেল ক্রসিং পার হওয়ার সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা একটি ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়, কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ ভাইয়ের। নিহতরা পেশায় রাজমিস্ত্রি ছিলেন। রেল ক্রসিংটি অরক্ষিত থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে দাবি স্থানীয়দের। মেহেরপুরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের। পুলিশ জানায় মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে করে গাংনী অফিসের উদ্দেশ্যে যাচ্ছিলেন সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান। একই সময়ে মেহেরপুর শহরের দিকে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন কলেজ ছাত্র আকমল হোসেন। বন বিভাগের সামনে পৌঁছালে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনেই রাস্তার উপরে ছিটকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
রাজধানীর মিরপুরে পথসভায় বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। ধর্মের মানুষের উপর যখন তখন তারা ঝাঁপায় পড়ে, সেখানেও খুন হয় মানুষ, সেখানেও ইজ্জত যায় আমার মায়ের, সেখানে লুণ্ঠন হয় সম্পদ, সেখানে আগুন ধরে ঘর বাড়িতে, এবং শেষ পর্যন্ত তারা নিজস্ব জায়গা ছেড়ে চোখের পানি ফেলে ফেলে চলে যেতে বাধ্য হন। এরকম একটা বিভীষিকাময় অবস্থা সেখানে বিরাজ করছে। তার পাশাপাশি যদি আমরা বাংলাদেশের অবস্থা চিন্তা করি, তাহলে এ ধরনের দৃশ্য আমরা খুব একটা দেখতে পাই না। হঠাৎ হঠাৎ মতলববাজ কিছু লোক দুষ্ট আচরণ করলেও গোটা সমাজ যারা নির্যাতিত তাদের পাশে দাঁড়িয়ে যায় এবং তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহস হিম্মত দেয়, সহযোগিতা করে বাঁচার জন্য, লড়াই করার জন্য আশা জাগায়। এটি হচ্ছে বাংলাদেশের বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ, এটিও হোক, এটা আমরা চাই না। আমরা চাই যে মিলেমিশে আমরা সবাই থাকব। কে কোন ধর্মের অনুসরণ হবে এটা আল্লাহ তাআলার ফয়সালার ব্যাপার। আল্লাহ যাকে দিনের জন্য কবুল করবেন সেই কেবল দিনের নিয়ামত হাসিল করতে পারবে। আমরা জোর করে কাউকে ইসলামে দীক্ষিত করার কোনো অধিকার আমাদের নেই। বরঞ্চ যে ধর্মেরই হোক, এদেশের নাগরিক হিসাবে আমরা তার প্রতি শ্রদ্ধাশীল। সে আমার মা হোক অথবা আমার ভাই হোক, সকলের ক্ষেত্রে আমাদের একই দৃষ্টিভঙ্গি। আপনারা দেখেছেন, আমরা 15.5 বছর বড় কষ্টে ছিলাম। আমাদের উপর বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার করা হয়েছে, অফিস আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে, নেতৃত্বকে খুন করা হয়েছে, জেলে পুরে রাখা হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের প্রতীকও কেড়ে নেওয়া হয়েছিল, এবং শেষ মুহূর্তে, একেবারে শেষ মুহূর্তে এসে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। আমাদের নেতাকর্মীদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছিল। আমরা সব কিছু বুকে চেপে আমরা প্রিয় দেশবাসীর পাশে ছিলাম। যখনই দেশবাসীর যেখানে যে সমস্যা দেখা দিয়েছে, বিশেষ করে বিভিন্ন দুর্যোগের সময়, আমরা আমাদের দিকে তাকাইনি, আমরা তাকিয়েছি আল্লাহ তাআলার সাহায্যের দিকে। আমরা স্মরণ করেছি আমাদের দায়িত্বের কথা। আমরা ছুটে গিয়েছি বিপন্ন মানুষের কাছে। সেখানেও ছুটে দিতে আমরা সেখানে গিয়ে খুঁজি নাই কে কোন দলের আর কে কোন ধর্মের। আমরা দেখেছি তিনি মানুষ, তিনি আক্রান্ত, ক্ষতিগ্রস্ত, আমার দায়িত্ব তার পাশে দাঁড়ানো। আমরা সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়িয়েছি। আমি ছোট্ট মিরপুরে জামায়াতে ইসলামের আমির কথা বলছিলেন, আমরা সরাসরি ছিলাম সেখানে। মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার টিলা গ্রামের নিজ ঘর থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, ওই গ্রামের বাসিন্দা আওয়াল হোসেনের স্ত্রী সেতু তার 8 মাস বয়সী মেয়েকে কোলে নিয়ে রাইস কুকারের কাছে যায়। এ সময় সুইচ দেয়া মাত্রই বিদ্যুতায়িত হন তারা। গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে মা মেয়েকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিরাপত্তা সহ 32 দফা দাবিতে রংপুরে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনের 4র্থ দিন সকালে সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে কলেজ কর্তৃপক্ষকে আবাসন সুবিধা বৃদ্ধি, পরিবহন ব্যবস্থা বাড়ানো, সড়ক সংস্কার সহ বিভিন্ন দাবি জানিয়ে আসলেও তারা বাস্তবায়ন করা হয়নি। এজন্য আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা। পরে প্রশাসনের আশ্বাসে সড়ক ও রেলপথ অবরোধ করে বাতিল করে শুধু ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা করেন আন্দোলনকারীরা। আবাসন ও শিক্ষক সংকট, জলাবদ্ধতা নিরসন সহ 5 দফা দাবিতে বরিশালে ব্রজমোহন কলেজ শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। সকালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ক্যাম্পাসের 0 পয়েন্টে জড়ো হন শিক্ষার্থীরা। তাদের দাবি, সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীদের বছরের পর বছর 5টি ছাত্রাবাসের বেহাল দশার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া সামান্য বৃষ্টিতেই ক্যাম্পাসের সৃষ্টি হয় জলাবদ্ধতা। সড়কে মাছ শিকার করেন অনেকে। নাজুক কলেজের ড্রেনেজ ব্যবস্থাও দাবি আদায়ে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন তারা। পরে কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে 3 দিনের জন্য শাটডাউন ঘোষণা করা হয়। তবে দাবি পূরণের আশ্বাস দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
আমাদের পর্যাপ্ত শিক্ষক নেই, আমাদের পর্যাপ্ত ক্লাসরুম নেই, পর্যাপ্ত লাইব্রেরি নেই, ল্যাব নেই। ৫,০০০ শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা করতে হবে, আমাদের খেলার মাঠ সংস্কার করতে হবে, অডিটোরিয়ামের সংস্কার করতে হবে এবং বিএম কলেজে যে জলাবদ্ধতা রয়েছে জলাবদ্ধতার সংস্কার করতে হবে। তাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে আমি আমার উচ্চ মহলের উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা অধিদপ্তর যোগাযোগ করেছি। এর মধ্যে কিছু উন্নয়ন প্রকল্প ইতিমধ্যেই তারা গ্রহণ করেছে, যেটার প্রক্রিয়াধীন আছে। আমরা আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করব। জামালপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকালে শহরের ফৌজদারি মোড় এলাকায় এই কর্মসূচি পালিত হয়। বক্তারা অভিযোগ করেন 23 জুন সদর হাসপাতালে আউটসোর্সিংয়ের জনবল নিয়োগকে কেন্দ্র করে গণ্ডগোল হয়। এ সময় আবাসিক চিকিৎসা কর্মকর্তা তারিকুল ইসলাম রনিকে মারধর করেন ডেন্টাল সার্জন ইকরামুল হক ও তার সহযোগীরা। মানববন্ধন থেকে ঘটনায় বিচারের দাবি জানান অংশগ্রহণকারীরা। যশোর পৌরসভার এম কলেজ সড়ক পুনর্নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল ও পৌরসভা ঘেরাও কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোর এম কলেজ শাখার উদ্যোগে দুপুরে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় শিক্ষার্থীরা জানান 1.5 যুগের বেশি সময় ধরে কলেজের সামনের সড়কটি চলাচলের অনুপযোগী। রাস্তা ভেঙে খানাখন্দ তৈরি হয়েছে। সারা বছর ড্রেনের পানি উপচে রাস্তা তলিয়ে থাকে। অবিলম্বে পৌরসভা সড়কটি পুনর্নির্মাণের উদ্যোগ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। পরে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ আলী ঘটনাস্থলে গিয়ে আশ্বস্ত করলে বিক্ষোভকারীরা আন্দোলন স্থগিত করেন। খুলনায় পুলিশের উপপরিদর্শক সুকান্ত দাসকে পুলিশি হেফাজত থেকে ছেড়ে দেওয়ার অভিযোগে মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। পাশাপাশি সড়ক অবরোধ করায় বন্ধ হয়ে যায় রূপসা থেকে খুলনা শহরে প্রবেশের পথ। কোনো সাড়া না পাওয়ায় কেএমপি কমিশনারের পদত্যাগের এক দফা দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। এর আগে মঙ্গলবার বিকেলে এসআই সুকান্ত দাস খুলনা আদালতে সাক্ষী দিয়ে মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফিরছিলেন। শিরোমণি এলাকায় পৌঁছালে স্থানীয়রা তাকে মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করলে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি চলে যান। তার বিরুদ্ধে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় গত 12 ডিসেম্বর খুলনা সদর থানায় মামলা করা হয়। এছাড়া তার বিরুদ্ধে নগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুর সহ 2টি মামলা রয়েছে। স্বৈরাচারের দোসর পুলিশ কমিশনার জুলফিকারকে 24 ঘন্টার মধ্যে অব্যাহতি দিতে হবে। সেই সাথে সুকান্তকে পুনরায় গ্রেফতার করে তাকে জেল হাজতে পাঠাতে হবে। তার নামে 4টা মামলা আছে, কিন্তু এনাকে ধরে আবার ছেড়ে দেওয়া হয়েছে। কেন ছেড়ে দেওয়া হয়েছে এর জবাব, যথাযথ কোনো জবাব আমাদেরকে ওনারা দেন নাই। আমাদের চাওয়া একটাই যে সুকান্তকে 24 ঘন্টার ভিতরে প্রশাসন ধরে আনবে এবং তাকে জেলে সোপর্দ করবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা বলতে পারি না কে কতটুকু, মানে কোন অপরাধে কে কতটুকু দায়ী। ব্রাহ্মণবাড়িয়ায় ফুল ছেঁড়া নিয়ে 2 পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের 7 সদস্য সহ 30 জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ফুল ছেঁড়া নিয়ে সরকার বাড়ি ও মহাজন বাড়ির 2 সদস্যের মধ্যে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। এর জেরে রাতে 2 পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ভাঙচুর করা হয় কয়েকটি দোকানপাট, বাড়িঘর ও আগুন দেওয়া হয় একটি বাড়িতে। এ সময় পুলিশের 7 সদস্য অন্তত 30 জন আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে পাইপ গানের মতো বস্তু উদ্ধার করা হয়েছে। সকালে শহীদ সালাম বরকত হলের এ ব্লকের শৌচাগার পরিষ্কার করতে যান এক সুইপার। তখন ছাদের উপর মরিচা ধরা অস্ত্র সদৃশ্য বস্তুটি দেখতে পান। খবর পেয়ে হল কর্তৃপক্ষ ও পুলিশ গিয়ে বস্তুটি উদ্ধার করে এ ব্যাপারে জরুরি সভা ডেকে অধিকতর তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে হল প্রভোস্ট। বাংলার সময় কিশোরগঞ্জে একটি বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়েছে ডাকাতরা। এ সময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন বাড়ির মালিক। মঙ্গলবার রাতে পাকুন্দিয়া সদরের শ্রীরামদি এলাকায় ইছামউদ্দিনের বাড়িতে হানা দেয় 10 থেকে 12 জনের ডাকাত দল। প্রথমে বাড়ির প্রধান দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। জোরপূর্বক তাদের একটি ঘরে বন্দি করে রাখার সময় আহত হন ইসাম নামের একজন। পরে নগদ অর্থ ও স্বর্ণালংকার সহ প্রায় 22 লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায় ডাকাতরা। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
যশোরে 5টি স্বর্ণের বার সহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। ভোরে শহরের ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশির জন্য থামানোর নির্দেশ দেওয়া হয়, কিন্তু বাস থামতেই জয়নাল মোল্লা নামে এক যাত্রী পালানোর চেষ্টা করে। তাকে ধাওয়া করে আটক করেন বিজিবি সদস্যরা। এক পর্যায়ে দেহ তল্লাশি করে জুতার সোলের ভেতরে বিশেষ কায়দায় লুকানো 5টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জয়নাল ঢাকা থেকে স্বর্ণগুলো নিয়ে সাতক্ষীরা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে স্বীকার করেছে। সাতক্ষীরায় 6টি স্বর্ণের বার সহ নারীকে আটক করা হয়েছে। বিজিবি জানায় ভোরে সদরের বাঁকাল চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে নাসরিন নাহার নামে এক নারীকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে 517 গ্রাম 85 মিলিগ্রাম ওজনের 6টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়াও নগদ টাকা 13,000 টাকা ও একটি মোবাইল জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য 76,74,537 টাকা। গোপন চ্যাট অ্যাপে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও সদস্যদের সংগঠিত করে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন ময়মনসিংহের বেসরকারি প্রতিষ্ঠান ক্যাপিটাল কলেজের অধ্যক্ষ মনোয়ার হুসাইন খান মিনার। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। দুপুরে ময়মনসিংহ নগরের রামবাবু এলাকায় কলেজে অভিযান চালিয়ে তাকে আটক করে সেনাবাহিনীর একটি দল। গোয়েন্দা নজরদারিতে থাকা মিনার দীর্ঘদিন ধরে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করে স্থানীয় আওয়ামী লীগকে সংগঠিত করার কাজ করছিলেন। একই সঙ্গে গেরিলা সদস্য সংগ্রহ করার দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। এমন তথ্য পেয়েই অভিযান চালানো হয়। সেনাবাহিনীর সদস্যরা তার মোবাইল ফোন জব্দ করেন। বাগেরহাটের দশানী রামপাল মোংলা সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দুপুরে বাগেরহাট শহরের দশানী ট্রাফিক মোড় এলাকায় মানববন্ধন করা হয়। এ সময় তারা অভিযোগ করেন সংস্কারের জন্য খোঁড়াখুড়ি, রাস্তার উপরে এলোমেলো খোয়া, কিছু দূর পরপর বড় বড় গর্ত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দশানী রামপাল মোংলা সড়ক নির্মাণে দ্রুত নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে জনভোগান্তি নিরসনের দাবি জানান তারা। চাঁদপুর পৌরসভায় মানসম্মত বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে মানববন্ধন করেছেন পৌরবাসী। বিকেলে শহরে শহীদ মুক্তিযোদ্ধা সড়কের অঙ্গীকার পাদদেশে এ মানববন্ধন করা হয়। এ সময় তারা অভিযোগ করেন কয়েকদিন ধরে শহরে পৌরসভা ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি বাসাবাড়িতে সরবরাহ করছে, যা ব্যবহার এবং পান করার অযোগ্য। এছাড়া পানির কর বৃদ্ধির প্রতিবাদও জানান তারা। দ্রুত সময়ের মধ্যে মানসম্মত ও বিশুদ্ধ পানি সরবরাহের দাবি জানান তারা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সোনারগাঁওয়ে গ্যাসের 2,500 অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানকারীরা জানান দুপুরে রূপগঞ্জ উপজেলার ভুলতা ও পাড়াগাঁও এলাকার 3টি স্থানে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান। এ সময় 600 বাড়ির 900 অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় পাইপ, রাইজার ও বার্নার। একই দিন সোনারগাঁওয়ের 4টি স্থানে অভিযানে বিচ্ছিন্ন করা হয় 800 বাড়ির 1,600 সংযোগ। জব্দ করা হয় পাইপ, রাইজার ও বার্নার। বেহাল দশা সিরাজগঞ্জের কড়ইতলা আজুগড়া মোড়ের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের। ধসে গেছে খানাখন্দ ভরা সড়কের দুই পাশ। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। শিগগিরই সংস্কারের আশ্বাস। দুপাশে ধসে গেছে সড়ক, কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। তার উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। দীর্ঘদিন সংস্কার না করায় বেহাল দশা সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কড়ইতলা মোড় আজুগড়া জামাত মোড় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের। এলাকাবাসী জানান গত 15 বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি বাঁধের সড়কটিতে। ভাঙা সড়কে পায়ে হেঁটেও চলাচল করা কষ্টের কাজ, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে মানুষ আহত হওয়ার পাশাপাশি বিকল হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। 14-15 বছরের রাস্তাটা খুবই খারাপ। শহরের অনেক লোকজন বাজারের আইসা রাস্তাঘাটে এই দুধের যা ফালাইয়া দেয়। ধান আনতে পারি না, আবার মনে করেন যে
এই ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না। আমরা যদি এই জায়গায় আইসি তাহলে আমাদের ভেঙে অনেক সমস্যা হয়, যেমন আমার বডি ভেঙে যায়, আপনার স্পক ভেঙে যায়। একদিন আমার গাড়ি উল্টে যায়, মেলা মাল সামানা মনে করেন যে পাগারের মধ্যে চলে গেল। পানি উন্নয়ন বোর্ড বলছে নতুন বাঁধ নির্মাণ করার কারণে পুরাতন এ বাঁধের সংস্কার করা সম্ভব নয়, তবে কোনো বিভাগ চাইলে সড়ক সংস্কার করতে পারে। আর প্রশাসনিক জটিলতা কাটিয়ে শীঘ্রই ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কারে উদ্যোগ নেওয়ার আশ্বাস এলজিইডির। আমাদের মূল উদ্দেশ্য হলো বন্যা নিয়ন্ত্রণ করা, লোকজনের চলাচলের রাস্তা তৈরি করা। এটা কিন্তু বাংলাদেশে আরও সংশ্লিষ্ট আরও কিছু ডিপার্টমেন্ট আছে, এটা আসলে তাদের কাজ। অনুমোদন পেলে এবং পানি উন্নয়ন বোর্ডের ছাড়পত্র পেলে আমরা রাস্তাটি আশা করতেছি এটার মেরামত কাজ করতে পারবো। 7 কিলোমিটার দীর্ঘ বেলকুচির কোরৈতলা মোড় আজগোড়া জামাত মোড় সড়কটি দিয়ে প্রতিদিন আশপাশে প্রায় 25টি গ্রামের মানুষ চলাচল করে। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। প্রতি বছর রাজশাহীতে প্রায় 200 কোটি টাকার আম নষ্ট হয়। সংরক্ষণ ও সঠিকভাবে বাজারজাতকরণ না হওয়ায় পচে যায় ফলগুলো, এতে ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা। তাই এই অঞ্চলে আম সংরক্ষণাগার নির্মাণের দাবি তাদের। সাইফুর রহমান রকির রিপোর্ট। রাজশাহীর বানেশ্বর আড়তে পচে নষ্ট হয়ে যাওয়ায় মনকে মনাম ফেলে দেয়া হচ্ছে পুকুরে। লোকসান হচ্ছে কোটি কোটি টাকা। পুরো মাস জুড়ে আড়তগুলোতে হরামেশায় দেখা মেলে এমন চিত্র। বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আমের ফলন হয় নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে। জেলাগুলোতে এবছর প্রায় 10,000 কোটি টাকার আমের বাণিজ্যের সম্ভাবনা তৈরি হয়েছে। বাগানগুলোতে এখনও থোকায় থোকায় ঝুলছে নানা জাতের আম। গাছ থেকে আম নামানো ও বাজারজাত করার পর 30 থেকে 40% পচে নষ্ট হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। আমাদের আম প্রতিদিন ফেলে দেয় নষ্ট আম। সংশ্লিষ্টরা বলছেন আম সংরক্ষণের উপর জোর না দিয়ে প্রক্রিয়াজাত প্ল্যান্ট স্থাপন করে পাল্প থেকে আচার, জুস, আমসত্ত্ব ও চকলেট তৈরি করা হলে ব্যবসায়ীরা লাভবান হবেন। আমের আচার, জুস টুস এই ধরনের তাড়াতাড়ি যদি আমরা এই প্রক্রিয়াজাতগুলো করতে পারি তাহলে সেখানে পোস্ট হারভেস্ট লসটা কমে আসবে। শুকানোর একটা পদ্ধতি এবং হট ওয়াটার ট্রিটমেন্টের একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো যদি আমরা আমের আড়তদারদেরকে কিংবা চাষিদেরকে বোঝাইতে পারি তাহলে আমরা দীর্ঘদিন ধরে তারা বাজারজাত করার সময় পাবে। চলতি মৌসুমে নওগাঁয় 4,30,000 মেট্রিক টন, চাঁপাইনবাবগঞ্জে 3,86,000 মেট্রিক টন এবং রাজশাহীতে 2,60,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। দেশে ডেঙ্গি আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি 326। সবচেয়ে বেশি বরিশালে। শয্যা সংকটে শেরি বাংলা মেডিকেলের মেঝেতে দেওয়া হচ্ছে চিকিৎসা। রংপুরগামী চলন্ত ট্রেনের শৌচাগারে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ। রেলকর্মী আটক। নোয়াখালীতে বিয়ের কথা বলে মাদ্রাসা ছাত্রীকে যৌনপল্লীতে বিক্রি। যুবক গ্রেফতার। এবং আধিপত্য বিস্তার সহ বিভিন্ন ঘটনায় বগুড়ায় 1.5 বছরে 116টি খুন। সহিংসতার শিকার সাংবাদিক, পুলিশও। অধিকাংশই কিশোর গ্যাংয়ের কাণ্ড। তদন্তে পুলিশ। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।